नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्चा। जगत्पूज्य महाकारुणिक तथागत सम्यक सम्बुद्ध श्रीचरणे कृतज्ञ प्रणाम निवेदन करे पुण्यपारमिते अंशग्रहणकारी सकल उपासक उपासिकागणेर निरोग दीर्घायु सुख जीवन तथा ज्ञान विमंडित जीवन कामनाय शुरू करते चलेছে আজকের অভিধর্ম চর্চা ক্লাস। চ্যুতিচিত্ত ও প্রতিসন্ধি চিত্ত এক এক চিত্তক্ষণিক, যেমনটা ভবাঙ্গ থেকে আমরা আবার ভবাঙ্গ চলন থেকে পুনরায় এ পর্যন্ত তদালম্বন পর্যন্ত যেরকম প্রত্যেকটা ব্যতিচিত্তগুলি এক এক চিত্তক্ষণ, ঠিক সেই রূপে এই প্রতিসন্ধি চিত্ত এবং চ্যুতিচিত্ত এগুলোও এক এক চিত্তক্ষণিক। ভবাঙ্গের প্রতিসন্ধিকালীন গৃহীত আলম্বন পরিত্যাগই হচ্ছে যে মৃত্যু বা চ্যুতি বলে আমরা এটাকে মানি বলি। অর্থাৎ ভবাঙ্গ প্রতিসন্ধি গ্রহণকালীন সময়ে যে আলম্বন গ্রহণ করে প্রতিসন্ধি শুরু হয় বা প্রতিসন্ধি যেই আলম্বনকে কেন্দ্র করে শুরু হয়েছে ওই আলম্বন পুনরায় ত্যাগ করাকেই আমরা চ্যুতি বা মৃত্যু বলি, মরণ উৎপত্তি বলি। চ্যুতি, প্রতিসন্ধি ও ভবাঙ্গ এই তিন ক্ষণের, এই তিন চিত্তের বা তিন চিত্তক্ষণের বিধি নাই, সুতরাং তাদের যবনও নাই। যেহেতু বিধি নাই, বিধি থাকলেই তো যবন থাকে, সেহেতু যবনও নাই। বিপাক চিত্তেরও যবন নাই, বিপাক চিত্তেরও যবন নাই। যেমন প্রতিসন্ধিকালীন যে চিত্তটা বিপাক দিল, বিপাক, ওটা বিপাক চিত্ত, তাহলে ওই বিপাক চিত্তেরও সেই অনুসারে যবন নাই। চ্যুতিচিত্ত বিধিমুক্ত, এতক্ষণের আলোচনা অনুসারে তাহলে চ্যুতিচিত্ত বিধিমুক্ত, অর্থাৎ বিধি নাই। আসন্ন চিত্তের বিধি শেষ হইয়া গেলে এক চিত্তক্ষণের জন্য চ্যুতিচিত্ত উৎপন্ন হয়। আসন্ন চিত্ত যেটাকে আমরা বলি, আমরা পড়েছি আসন্ন চিত্ত, মৃত্যু আসন্ন চিত্ত আর কি, মৃত্যুক্ষণের চিত্তটা। ওই চিত্তের মধ্যে একেবারে লাস্ট একটা অবস্থার নাম হচ্ছে যে চ্যুতিচিত্ত। আসন্ন চিত্তের বিধি শেষ হইয়া গেলে, আসন্ন চিত্তের বিধি শেষ হইয়া গেলে এই চ্যুতিচিত্তক্ষণ উৎপত্তি হয়। এক চিত্তক্ষণের জন্য, এবং ভবাঙ্গ আলম্বন পরিত্যাগ করে। এতক্ষণ যেই ভবাঙ্গ আলম্বনে ছিল ওটা পুরোপুরি ত্যাগ করে ফেলে, এটা শেষ। চ্যুতির পরই প্রতিসন্ধি চিত্ত উৎপন্ন হয়। এই চ্যুতি হওয়ার পরক্ষণেই পরের যে অবস্থাটা ওটা হচ্ছে প্রতিসন্ধি চিত্ত। এই উভয় চিত্তের মধ্যে ভবাঙ্গপাত ঘটে না, এই উভয় চিত্তের মধ্যে ভবাঙ্গপাত ঘটে না। তাহলে ভবাঙ্গপাত কখন ঘটবে এটা আমরা একটু পরে দেখতেছি। এরপরে দেখেন, এরপরের পৃষ্ঠা কই, আগমনকারী ভবের পক্ষে যাহা প্রতিসন্ধি চিত্ত,
তাহাই সেই আগত ভবের ভবাঙ্গ চিত্ত। আগমনকারী ভবের পক্ষে যাহা প্রতিসন্ধি চিত্ত, তাহাই সেই আগত ভবের ভবাঙ্গ চিত্ত। এবং তাহাই সেই ভবের বিসর্জনের সময়ে চ্যুতিচিত্ত। তাদের পরস্পর সম্বন্ধ অনন্তর। সমান্তর নাস্তি বিগত। ওখানে একটা কথা বলেছে 3 মধ্যে, ওটার আবার সমাধানটা তো আর আসে নাই। ভবাঙ্গপাত ঘটে না, এখানে ভবাঙ্গপাত ঘটে না, তার মানে এখানে ভবাঙ্গপাত ঘটে যে আমাদের ভবনিক্রান্তি নামক অবস্থা থেকে ভবাঙ্গপাত ঘটা শুরু হয়, ওই ভবনিক্রান্তিটা এখানে দেওয়া হয় নাই। এরপরের কথা আবার চলে আসছে 4। হ্যাঁ, 4-এর মধ্যে বোঝানো হচ্ছে যে আগমনকারী ভবের পক্ষে যাহা প্রতিসন্ধি চিত্ত। এই প্রতিসন্ধি চিত্ত এবং ভবাঙ্গ চিত্ত দুইটা বিষয় একই। এটা ওই আগমনকারী ভবের সংযোগকারী সেই হেতুতে, সেই ইস্যুতে এটাকে প্রতিসন্ধি চিত্ত বলা হচ্ছে। আবার তাহাই সেই আগত ভবের ভবাঙ্গ চিত্ত, মানে যেটা পুনরায় জন্মগ্রহণ করতেছে ওইখানকার এটা ভবাঙ্গ চিত্ত, ওটাই ভবাঙ্গ চিত্ত। ওই প্রতিসন্ধি চিত্তই প্রক্ষান্তরে ভবাঙ্গ চিত্ত। আচ্ছা, এবং তাহাই সেই ভবের বিসর্জনের সময় চ্যুতিচিত্ত। আবার সেটাই, এটা যখন আবার একেবারে পরিত্যাগ নিঃশেষ করে ফেলে তখন ওটাই হচ্ছে আবার চ্যুতিচিত্ত। এই দুইয়ের মধ্যে কিন্তু আবার এই পুরো বিষয়টার মধ্যে এই প্রতিসন্ধি, চ্যুতির সঙ্গে প্রতিসন্ধির অনন্তর প্রত্যয়, আবার এই প্রতিসন্ধি তথা এই ভবাঙ্গ, পুরো আমাদের ভবাঙ্গকালীন সময়টা, এটার সঙ্গে আবার চ্যুতির সঙ্গে অনন্তর প্রত্যয়, সমান্তর প্রত্যয় এবং নাস্তি প্রত্যয় এবং বিগত প্রত্যয়, এগুলো সবগুলোর সঙ্গেও সম্পর্কিত আছে। এগুলো তো আমরা আগে থেকে পড়ছি, অনন্তর, সমান্তর, নাস্তি, বিগত পড়ছি তো না? আবার আরো এবারে আবার পড়বো, আর একটু পরিষ্কার হবে তখন। যাই হোক, এবং তাহারা বিধিমুক্ত বিপাকচিত্ত। ওই প্রতিসন্ধিটাও কিন্তু এই বিধিমুক্ত বিপাকচিত্ত, বুঝছেন? এটা বিপাক দিয়েছে, যেমন বিপাক দিয়েছে। আসন্ন কর্ম বাস্তু দুর্বলতা হেতু দুর্বল, এই কারণে ইহার জনক শক্তি নাই। অর্থাৎ জনক শক্তি বলতে এখানে বোঝানো হচ্ছে পুনরায় আবার যে পুনরায় যবনের কার্যক্রম হইলেও, ওখানে যবনের কার্যক্রম হয় আমরা দেখেছিলাম, কিন্তু ওই জায়গার জনক শক্তি নাই, এটা পুনরায় আরেকটা চিত্ত হয়ে যেতে পারে না, ওই চিত্তেই এটা প্রতিসন্ধি চিত্ত হয়। পুনরায় এটা আরেকটা আলাদা করে চিত্ত হয় না, এটা ওটাই প্রতিসন্ধি চিত্ত হয়ে যায়। জনক শক্তি নাই, ইহার কৃত্য নতুন জন্ম নির্ধারণ। ইহার কাজ হচ্ছে যে নতুন জন্ম সরাসরি নির্ধারণ করে দেবে। জন্ম
সৃষ্টি করে জমা করে রেখে দেওয়া ওই কাজ না এটার। এই চিত্তের কাজ হচ্ছে যে পুনরায় জন্ম নির্ধারণ করে দেওয়া এবং ইহা কর্ম ও কর্মনিমিত্ত বা গতিনিমিত্ত উৎপাদন দ্বারা ওই নির্ধারণকৃত কৃত্য সম্পাদন করে। মানে কোন দিকে যাবে না যাবে এই কর্মনিমিত্তের মাধ্যমে অথবা কর্মের মাধ্যমে অথবা গতিনিমিত্তের মাধ্যমে উৎপাদন দ্বারা নির্ধারণ ওই কৃত্য সম্পাদন করে, নির্ধারিত কৃত্য সম্পাদন করে এবং সেই নির্ধারণ অনুসারে প্রতিসন্ধি বিজ্ঞান প্রতিসন্ধি কৃত্য সম্পাদন করে। এবং সেই নির্ধারণ অনুসারে প্রতিসন্ধি বিজ্ঞান প্রতিসন্ধি কৃত্য সম্পাদন করে। যেটা নির্ধারিত হয়েছে এখানে আর পরিবর্তিত হবে না, সেই অনুপাতেই সেই অনুসারেই প্রতিসন্ধি বিজ্ঞান এবং প্রতিসন্ধি কৃত্য সম্পাদন করে। এদূর পর্যন্ত শেষ। আশা করি সবাই বুঝতে পারছেন, আর না বুঝলেও বারবার রিপিট করে একটু টেনে দেখলে বুঝে যাবেন। এটা গতকালকে করাইছি, রেকর্ড ছিল না বলে আবার বলছি যে এতক্ষণ। ঠিক আছে? মন্তব্য দিয়েছে একটা, আমাদেরকে বলতেছে শিক্ষার্থীরা এখন নিজেরাই প্রশ্ন ও তদুত্তর নির্বাচন করিতে পারিবেন। মানে এগুলোর মধ্যে আমরা নিজেরাই প্রশ্ন জিজ্ঞাসাদি প্রশ্ন তৈরি করতে পারবো এবং উত্তরও দিতে পারবো। ভীতিমুক্ত পরিচ্ছেদের সংক্ষেপার্থ বর্ণনা সমাপ্ত। এদূর পর্যন্ত শেষ। তাহলে ষষ্ঠ পরিচ্ছেদ শেষ হয়ে গেল, এখন রূপ পরিচ্ছেদ শুরু হবে। সূচনাগাথার মধ্যে আছে চিত্ত চৈতসিক তত্ত্ব প্রভেদাদি যত এই পর্যন্ত অধ্যায়ের হয়েছে বর্ণিত উদ্দেশ্য বিভাগ মূল কলাপ উৎপত্তি এই পঞ্চ আকারে দিব রূপের বিবৃতি। তাহলে চিত্ত চৈতসিক তত্ত্ব প্রভেদাদি যত এই পর্যন্ত পঞ্চোধ্যায় হয়েছে বর্ণিত। আমাদের চিত্ত চৈতসিক সম্বন্ধে এই 2 অধ্যায় আমাদের শেষ হয়ে গেছে। এখন কি কি করবে? রূপের উদ্দেশ্য, রূপ কি কেমন এটা সম্পর্কে একটা ধারণা, উদ্দেশ্য, বিভাগ, মূল, এই রূপের মূল কি বা একদম মৌলিকতা কি, মূল, কলাপ, যে অষ্টকলাপ বা রূপের সিস্টেমটা পুরো, কলাপ, উৎপত্তি, কিভাবে এটা উৎপত্তি হয়, এই পঞ্চ আকারে 5 আকারে রূপের বিবৃতি দেওয়া হবে। দীপেন বাবু পড়েন। তো ডিস্টার্ব করতেছে ওনাদের। ইন্দ্রা বড়ুয়া পড়েন। মহাবতোত্তম রূপ, এই দ্বিবিধ রূপ একাদশ ভাবে বিভক্ত। এই রূপে একাদশ। মহাভূত রূপ, পৃথিবী ধাতু, অপধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু। 2 প্রাসাদ রূপ,
চক্ষু, শ্রোত, ঘ্রাণ, জিহ্বা, কায়। 3. গোচর রূপ। রূপ, শব্দ, গন্ধ, রস এবং অপধাতু বর্জিত ভূতত্রয় নামক স্পষ্টদ্য। 4. ভাবরূপ। স্ত্রীভাব, পুংভাব। 5. হৃদয় রূপ। হৃদয় বাস্তব। 6. জীবিত রূপ, জীবিতেন্দ্রিয়। 7. আহার রূপ, কবলীকৃত আহার। এই 18 প্রকার রূপ অন্যান্য প্রকারেও প্রভেদ করা যাইতে পারে। ক. স্বভাব অনুসারে। খ. মুখ্য লক্ষণ অনুসারে। গ. কর্মাদি বিভিন্ন প্রত্যয় দ্বারা নিষ্পাদন অনুসারে। ঘ. পরিবর্তনশীলতা অনুসারে। উম. নিদর্শন ভাবনার আলম্বন অনুসারে। 8. পরিচ্ছেদ রূপ। আকাশ ধাতু। 9. বিজ্ঞপ্তি রূপ। ক্ষয় বিজ্ঞপ্তি বা বিজ্ঞপ্তি। 10. বিকার রূপ। লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা। 11. লক্ষণ রূপ। উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা। কিন্তু এখানে শুধু রূপের উৎপত্তি, উপচয় ও উপচয়ের সন্ততি এই নামে বর্ণিত হইয়াছে। এই রূপে 11 প্রকার রূপ স্বকীয় গুণানুসারে বিচার করিতে গেলে 28 প্রকার হয়। সারজ্ঞতা। ভূত, প্রসাদ, বিষয়, ভাব, হৃদয়, জীবিত, আহার সহ 18 হয়। পরিচ্ছেদ ও বিজ্ঞপ্তি, বিকার, লক্ষণ। 19 10 মোট 28 গণন। এ পর্যন্ত রূপ সমুদ্র। আমি তো বলবো এগুলো এমনি আমরা পরে বুঝবো, এমনি একবার আপনি টাচ দিয়ে চলে যান। একটু টাচ দিয়ে দিয়ে কোনটা একটু একটু ইয়া করতে পারি দেখি। আচ্ছা, রূপ বা জড় শক্তি দ্বিবিধ। 4 মহাভূত রূপ। যেটা 4 মহাভূত রূপ হচ্ছে ওই পৃথিবী ধাতু 1 নম্বরে আছে। পৃথিবী ধাতু, আপ ধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু, এই 4টা 4 মহাভূত রূপ। তারপর এবং এই 4 মহাভূত উৎপন্ন রূপ। মানে এটাও মহাভূত উৎপন্ন রূপ হবে না, এটাই একই কথা। এই দ্বিবিধ রূপ 11 ভাগে বিভক্ত। কি রূপে? 11। যেমন মহাভূত রূপ। দাঁড়ান, এখানে একটু দাঁড়ান। দীপেন বাবু, এই 2 লাইনের মধ্যে আপনি কি বুঝছেন? আপনার অনুভূতি একটু বলেন তো, এই 2 লাইনের মধ্যে উপরে। রূপ বা জড়শক্তি দ্বিবিধ, অর্থাৎ যেটা রূপ আছে সেটা 2 প্রকার। একটা হচ্ছে 4 মহাভূত রূপ এবং এই 4 মহাভূত উৎপন্ন রূপ। অর্থাৎ যে 4 মহাভূত রূপ আছে সেগুলো থেকে উৎপন্ন তার মানে যে সব রূপ আছে আর কি, মাটি থেকে, আগুন থেকে, বাতাস থেকে, পানি থেকে যেগুলো উৎপন্ন সেগুলো আর কি 4 মহাভূত উৎপন্ন রূপ বলতে। আর এই 2 প্রকার রূপগুলোকে 11 ভাগে ভাগ করছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। এখানে রূপ এটা একটা প্রজ্ঞপ্তি মাত্র। এটা এক এক দেশে এক এক ভাষা। আমরা বাংলা ভাষাতে রূপ বলতেছি এটাকে, হ্যাঁ। এটা ইংরেজরা অন্য কিছু বলবে, অন্য ভাষায় বলবে। আমরা যেভাবে প্রজ্ঞপ্তি করে নিয়েছি, প্রজ্ঞাপিত করেছি আমাদের বুঝার জন্য, হ্যাঁ। তো এই
বিষয়টা আমরা এই আলোকে ক্রমান্বয়ে বুঝতে থাকবো। রূপ কি জিনিস আসলে? এটা হচ্ছে যে মূলত জড়শক্তি, রূপ বা জড়শক্তি। রূপকে সরাসরি রূপ বলে দেয় নাই, এখানে শক্তি আকারে এটাকে প্রদর্শন করা হয়েছে। আমরা তো রূপ বলতে কখনো এটাকে শক্তি হিসেবে চিন্তা করি না। রূপকে আমরা কখনো শক্তি হিসেবে চিন্তা করেছি? এটাকে জড় পদার্থ বললে আমরা এটাতে কোনো শক্তি আছে এটা আমরা কোনোদিন আমাদের মাথায় আসে না। আসে কি? কখনো এটা আমাদের মাথায় আসে না। কিন্তু এখানে দেখেন রূপ বা জড়শক্তি বা দিয়েছে, বা দিয়ে জড়শক্তি দিয়েছে, এটা আমাদের সবসময় মাথা রাখতে লাগবে। এটা জড় হইলেও, এটা জড় মানে কি? জীবন নাই। জড় মানে হচ্ছে যে জীবন নাই, ওর জীবনী শক্তি নাই, ও জীবিত না। মৃত বলা যাবে? মৃত বলা যাবে? জীবিত জিনিস বললে তারপরে না মৃত বলবেন? মৃত কিভাবে বলবেন? মৃত্যু গ্রহণ করলে, এটা মৃত্যু হয়ে গেলে তখন এটা মানে একটা জীবন্ত শরীর মরে গেছে, তখন এটাকে মৃতদেহ বলা হয়। আচ্ছা, যাই হোক, তাহলে এটা জড়শক্তি। এই জড়শক্তি দুই প্রকার, মূলত এক প্রকার, আবার এটা দুই ভাগেও বিভক্ত করা যায়। প্রকান্তর কিন্তু এক ভাগই, একরকমই, কিন্তু এটা সিস্টেমে দুই ভাগও করা যায়। কিভাবে দেখেন? এক হচ্ছে যে মহাভূত রূপ, মহাভূত রূপ এটা এক ভাগ। মহাভূত রূপ কি কি? পটবী ধাতু, আপধাতু, বায়ুধাতু, তেজধাতু, ওই চার ভাগে, চার বিষয়ের এক সমষ্টিত প্রত্যেকটা অবস্থার মধ্যে ওটাই বিদ্যমান, যেহেতু আমরা প্রত্যেকটা কিছুকে এই চারি মহাভূত বলে বলতে পারি। নর্মালি পুরো বিশ্বজগৎ চরাচরে এই চারি মহাভূতই আছে, আর বাইরের কিছু নাই। এদের পর্যন্ত সবার ক্লিয়ার না? চারি মহাভূত রূপ, তাহলে রূপ এক প্রকারই। আচ্ছা, এরা দুই প্রকার কিভাবে হলো? এই চারি মহাভূত উৎপন্ন রূপ, এই চারি মহাভূত থেকে বিভিন্ন প্রকারের আকার প্রকার ধারণ করেছে, বিভিন্ন রকমের বিভিন্ন শক্তিতে রূপান্তর হয়েছে, বিভিন্ন রকমের কার্য সাধিত হচ্ছে, হয় বলে হইলে তখন ওটাকে আলাদা করে তখন আমরা কি বলতে পারি? চারি মহাভূতের থেকে উৎপন্নই রূপ ওটা। সুতরাং মহাভূত উৎপন্ন রূপ, মহাভূত উৎপন্ন রূপ হইলেও সেটাও চারি মহাভূত। আবার যারে মহাভূত থাকে না কিন্তু মহাভূত থেকে উৎপন্ন হয়েছে, এমনও বিষয়ের সঙ্গে আমরা পরিচয় হব। মানে চারে মহাভূত থেকে উৎপন্ন বটে, ওখানে চারে মহাভূত নাই, এমন ভাবেও আমাদের কিছু বিষয়ে পরিচিত আমরা হয়ে যাব। আর কথা নাই। এই দ্বিবিধ রূপ 11 ভাগে বিভক্ত, আবার এই দুই রকমকে 11 ভাগে বিভক্ত করা হয়েছে। আমাদেরকে এটা ক্রমান্বয়ে জানানো হয়েছে উপাসিকা এর পরে। হ্যাঁ, এইখানে 11 প্রকার রূপের মধ্যে এক প্রকার হচ্ছে মহাভূত রূপ, এবং এখানে বাকি যে 10 প্রকার আছে এগুলো সবগুলোই এই মহাভূত থেকে উৎপন্ন, এরকম বোঝাচ্ছে। এটা যদি মহাভূত হয় তাহলে বাকিটা, খুব সুন্দর প্রশ্ন, বাকি সবগুলোই হচ্ছে ভূত উৎপন্ন। কারণ রূপ
এমন কোনো রূপ নাই মহাভূত থেকে উৎপন্ন হয় নাই। ঠিক আছে না? সুতরাং ওই 4টা মহাভূত, আর বাকি সবগুলোই ভূত উৎপন্ন। এটা আমরা অবশ্য পরে লেখা আছে সুন্দর করে। আর এটা আপনাদেরকে এমনি একটা চার্ট বানিয়েও রাখতে হবে। প্রত্যেকটা রূপের আলাদা আলাদা করে চার্ট রাখতে হবে, নাইলে পরে আমরা পড়ার সময় আটকে যাব। যেহেতু আমার থেকে লেখা থাকতেছে না, আপনারা যদি কেউ না রাখেন, ওই প্রত্যেকটা জায়গায় লাইনগুলো আসার সময় বলতে পারবো না, আবার এখানে খুঁজতে আসতে হবে এই পেজে, সেজন্য। হ্যাঁ উপাসিকা। এখানে কি রূপে একাদশ, দ্বিবিধ রূপ একাদশে বিভক্ত। কি রূপে একাদশ? একটা হচ্ছে মহাভূত রূপ। এখানে মহাভূত রূপ, তারপর প্রাসাদ রূপ, গোচর রূপ, ভাব রূপ, হৃদয় রূপ, জীবিত রূপ, আহার রূপ, তারপর পরিচ্ছেদ রূপ, বিজ্ঞপ্তি রূপ, বিকার রূপ, লক্ষণ রূপ। এখানে 11টা ভাগে বিভক্ত করছে। 11টা একাদশ ভাবে করছে। করার পরে এখানে একটাতে আবার মানে ওটাকে এখানে যে আমরা পড়ছি, এটা এই যে মহাভূত রূপের মধ্যে আবার এখানে 4টা: পৃথিবী ধাতু, আপধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু। এগুলো আলোচনা করতে হবে না, এটা তো আমরা পরে আলোচনা করব। আচ্ছা, তারপর এখানে প্রাসাদ রূপের মধ্যে চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়। তারপর 3-এর মধ্যে আছে যে গোচর রূপ, রূপ, শব্দ, গন্ধ, রস এবং আপধাতু বর্জিত ভূতত্রয় নামক স্পষ্টব্য। ভাব রূপ, স্ত্রী ভাব, পুং ভাব। হৃদয় রূপ, হৃদয় বাস্তু, জীবিত রূপ, জীবিত ইন্দ্রিয়। আহার রূপ, কবলীকৃত আহার। এখানে আমরা যে কর্মজ রূপ পড়েছিলাম আগে, একটা আমার মানে এই 18 রূপ হচ্ছে যেগুলো কর্মজ রূপ না বানতে আমরা আগে এটা করছিলাম 18 প্রকার। দেখেন একটা একটা তারপর করে এই 18 প্রকারের মধ্যে এই 4 মহাভূত এগুলো কর্মের কারণ উৎপন্ন হতে পারে। হ্যাঁ, বানতে হতে পারে। পারে। আচ্ছা, তারপরে প্রসাদ রূপ কর্মের কারণ উৎপন্ন হতে পারে। প্রসাদ, হ্যাঁ বানতে পারে, এটাও পারে। কর্ম ছাড়া উৎপন্ন হতে পারে। কর্ম ছাড়া তো উৎপন্ন হয়তো যেগুলো আমরা বলছি ওগুলো তো ওইরকম হবে, মানে এটা তো ওইগুলো কর্ম ছাড়া উৎপন্ন হবে না তো বানতে কর্ম। প্রসাদ রূপ হচ্ছে যে চোখ, কান, নাক, জিহ্বা, ত্বগেন্দ্রিয়, কায়। এই পঞ্চপ্রসাদ এগুলো কি কর্ম ছাড়া উৎপন্ন হয়? হতে পারে না, শুধু কর্ম দিয়েই হয়। তাহলে এগুলো, তারপরে হচ্ছে যে কি গোচর রূপ। হ্যাঁ, রূপ, শব্দ, গন্ধ, রস এবং আপধাতু বর্জিত। আপধাতু বর্জিত ভূতত্রয় ওই 8-3টা। আপধাতুটা মানে নাই, এটার পরে 8-3টা যেগুলো আছে পৃথিবী ধাতু, বায়ু ধাতু, তেজ ধাতু, এগুলো হচ্ছে যে কর্মজ। তারপর ভাব রূপ, স্ত্রী ভাব, পুলিঙ্গ ভাব, এগুলো এই দুটো। তারপর হৃদয় রূপ, হৃদয় বাস্তু, জীবিত রূপ, জীবিত ইন্দ্রিয়। আহার রূপ, কবলীকৃত আহার। এই 18টা হচ্ছে যে কর্মজ রূপ আমরা যেগুলো আগে পড়ছিলাম। এই 18 প্রকার রূপ অন্য প্রকারেও প্রভেদ করা যাইতে পারে। এই কর্মজটা কথা এখানে আসে নাই আপাতত। হ্যাঁ, আচ্ছা, নিচে লেখা আছে কর্মাদি বিভিন্ন প্রত্যয়ের দ্বারা নিষ্পন্ন অনুসারে, বুঝছেন? হ্যাঁ, অনুসারে এটা তখন আপনি যেটা বলছেন আর কি এখন। হ্যাঁ, তারপরে পরিবর্তনশীলতা অনুসারে, এটার পরিবর্তনশীলতা অনুসারেও এটাকে বিভাজন করা যায়।
বিশেষণ ভাবনার আলম্বন অনুসারেও বিভাজন করা যায়। এটা ওই 1 থেকে 7 পর্যন্ত এর আলোচনাকে আবার এই 18 প্রকারকে এখানে আবার 5 রকমে বিভক্ত করা যায়। হ্যাঁ বন্ধু। আচ্ছা, তারপর 8 নাম্বার। তো এখানে 8 নাম্বার হচ্ছে পরিচ্ছেদ রূপ, আকাশ ধাতু। তারপর 9 বিজ্ঞপ্তি রূপ, কায় বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি। 10 বিকার রূপ, লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা। লক্ষণ রূপ, উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা। কিন্তু এখানে শুধু রূপের উৎপত্তি, উপচয় ও উপচয়ের সন্ততি এই নামে বর্ণিত হয়েছে। এই রূপে 11 প্রকার রূপ স্বকীয় গুণ অনুসারে বিচার করিতে গেলে 28 প্রকার, যে আমরা 28 প্রকার রূপ এগুলো মানে জানি। কর্মনিষ্পন্ন রূপ বা কর্মজ রূপ ওই 18টাকে বললে নিচেও কিছু দেখতেছি যেগুলো কর্মনিষ্পন্ন বা কর্মজ আছে কিছু, বুঝছেন? ওই কথা ওখানে মিলবে না, মিলতেছে না। আচ্ছা, তাহলে হ্যাঁ না আগে আমরা লিখে রাখছিলাম যে সেজন্য। যেমন আকাশ ধাতু, হ্যাঁ, এটাও কর্মজ রূপ হতে পারে, হয়। কিভাবে হয় প্রমাণ দিতে পারবেন? ধাতু অর্থ তো গুণ, আকাশ তত্ত্ব তো শূন্য। হ্যাঁ, আহ, এটা উৎপন্ন যে হয়। আমাদের হ্যাঁ আমাদের যে মানে মহাভূত রূপের মধ্যে আমাদের দেহের মধ্যে তো শূন্যতা আছে। বলেন। যাই হোক, যেদূর বলছেন এদূর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই শূন্যতা এটা যেহেতু এখানে বিদ্যমান অটোমেটিক ভাবে, সেহেতু এটা কর্ম দ্বারাই আমার সংযোজিত হয়েছে। ওই অবস্থাটা শূন্য ছাড়া বা আকাশ ছাড়াও এটা তৈরি হতে পারে না। এখানে অসংখ্য শূন্যের ছড়াছড়ি, অসংখ্য খালি জায়গার ছড়াছড়ি, ঠিক আছে? সুতরাং এই যে এটার সঙ্গে এটাই সংযুক্ত, সুতরাং ওই এটাও তো কর্ম দ্বারাই জাত হয়েছে। সেজন্য আমি ওই আগের কথাটা ঠিক হয় নাই বলে বলছি। যাই হোক, তারপরে বিজ্ঞপ্তি রূপ। বলেন। আমরা ওই জড়পদার্থ বলতে রূপ দিতে পাই, জড়পদার্থ জীবন আছে তাহলে ঠিক না? বলতে বুঝি নাই, আবার বলেন। না, আপনি বলছেন জড়পদার্থ না মৃত, তাহলে এইভাবে ভাগ করলে আমরা তো জড়পদার্থ রূপটা পাই। মৃত রূপ না, জড়পদার্থের মধ্যে। জড় পদার্থের মধ্যে জড় পদার্থ জীবিত না, এমনি জড় পদার্থের জড় শক্তি হিসাবে আমরা চিহ্নিত করছি। এটা একটা শক্তি, এটা জীবিত এমন বলা যাবে না। চুম্বকের আকর্ষণ ক্ষমতা আছে, এটা একটা চুম্বকের ক্ষমতা, চুম্বকের শক্তি। ঠিক এরূপে এক এক জড় পদার্থের প্রকারভেদে, পর্যায়ভেদে নানা জাতীয় শক্তির আমরা বিবরণ দেখব, নানা জাতীয় শক্তি দেখব। তবে ওই শক্তিটা কিন্তু জীবন না, জীবিত না, ওটা একটা শক্তি, এটা রূপের একটা শক্তি, জড়শক্তি। এই জন্য এটাকে রূপ বা জড়শক্তি আমরা দুইভাবে এই রূপকে চেনার জন্য মানে বলা হয়েছে। হ্যাঁ, যে কোনো জিনিস, প্রত্যেকটা পদার্থের মধ্যে এরকম একটা শক্তি বিদ্যমান আছে। এটাকে দুইভাবে চিহ্নিত করলে তাহলে রূপ সম্পর্কে একটা প্রকৃত ধারণা আপনাদের আসবে। শুধু রূপ বলে শেষ করে দিতে পারত, কিন্তু এখানে কি বলছে? রূপ বা জড়শক্তি, ওটা যে একটা শক্তি আছে, ওটা মানে আমাদের এই শুরু থেকেই যেন বুঝতে সুবিধা হয়ে যায়। সায়েন্সের যারা আছে তারা খুব সুন্দর করে এই বিষয়গুলো বুঝবে। আচ্ছা, তাহলে এই 11 প্রকারে। হ্যাঁ বলেন। জড়ের মধ্যে রূপ আছে, মানে জড় রূপ আছে, কিন্তু অজড়ের মধ্যে নেই। হ্যাঁ, জড় অজড়। অজড় মানে কি? যেটা প্রাণ আছে, জীবন্ত। হ্যাঁ, অজড়ের মধ্যে তো আমরা অজড় কাকে বলি?
নামকে বলতেছি আর কি। আচ্ছা অজর বললে কি নাম আর কি, নাম না, জরের বিপরীত হ্যাঁ বন্ধু। নাম হবে আর কি। তো নামের মধ্যে তো রূপ নাই। হুম। মানে চিত্তজ রূপ একটা আছে মনে হয়। হ্যাঁ, চিত্তই রূপ উৎপন্ন করাইতে পারে, ওটা আলাদা। চিত্ত উৎপন্ন করাইছে, কিন্তু ওটা তো রূপ না। নামে উৎপন্ন করাইছে আর কি, চিত্তজ রূপ নামে উৎপন্ন করাইছে, তবে নাম তো রূপ না। হ্যাঁ বন্ধু, বুঝছি। হ্যাঁ। বিজ্ঞপ্তি রূপ, বিকার রূপ, লক্ষণ রূপ। এখানে শুধু রূপের উৎপত্তি, উপচয় ও উপচয়ের সন্ততি এই নামে বর্ণিত হয়েছে। মানে কি? উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা, এই 4 লক্ষণে লক্ষণ রূপ ভাগ করা হয়েছে। কিন্তু এখানে শুধু রূপের উৎপত্তি, উপচয়, শুধু রূপের উৎপত্তি, উপচয় ও উপচয়ের সন্ততি এই নামে বর্ণিত হয়েছে। শুধু রূপেরটা আসবে আর কি, এখানে নামেরটা না। হ্যাঁ, রূপের উৎপত্তি, নামটা এখানে ওই রূপের দুইটাকে উপচয়। দুইটা থেকে একটা ধরছে আর কি, উপচয় সন্ততি আছে না, হ্যাঁ। এই দুইটাকে উপচয়ের সন্ততি মানে একটাই ধরছে আর কি, ওখানে 28টা হয়। উপচয় ও উপচয় ও সন্ততি মানে দুইটাকে বন্ধু এখানে একটা ধরা হয়েছে না, 28টা মিলানোর জন্য নাকি? মিলে দেখেন তো, 11টার মধ্যে 11 নম্বর আছে 60টা, 18, 19, 20, তারপরে 21, এখানে 22, তিনটা। 23, 24, 25, 27, 28। না, ওটা শুদ্ধ তো 28টা হয়েছে তার মানে, উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা, এটা শুদ্ধ 28টা। এটা শুদ্ধ 28টা গণলেও সিস্টেম বরাবর এটা একটা কমানো যায়, অর্থাৎ উপচয় এবং সন্ততি এই দুইটা একই কথা আর কি না, হ্যাঁ এই জন্য এই নামে বর্ণিত হয়েছে। এই রূপে 11 প্রকার রূপ স্বকীয় গুণ অনুসারে বিচার করিতে গেলে 28 প্রকার হয়। স্বরজ্ঞতা হচ্ছে যে ভূত, প্রসাদ, বিষয়, ভাব ও হৃদয় জীবিত আহার সহ অষ্টাদশ হয়। পরিচ্ছেদ ও বিজ্ঞপ্তি, বিকার লক্ষণ নিষ্পন্ন 10। এই 10টা হচ্ছে যে কর্ম দ্বারা নিষ্পন্ন রূপ, বুঝছেন? আপনি ওই কর্মজ বললেন না, হ্যাঁ বান্তা। এই কর্মজ হচ্ছে যে 10 প্রকারের কর্ম দ্বারা নিষ্পন্ন, এই অনিষ্পন্ন মানে 10 প্রকারের রূপ আছে, এগুলো কর্ম দ্বারা নিষ্পন্ন না, কর্ম দ্বারা অনিষ্পন্ন রূপ। তারপরে এই ছাড়া আর বাকিগুলো কর্ম নিষ্পন্ন, বাকি 18টা। কোন 18টা এখন করতে হবে, বাইর করতে হবে আবার। মোট 28 গণন এই পর্যন্ত রূপ সমুচ্ছেদ, রূপ বিভাগ, ওখানে যত কিছু আছে প্রত্যেকটা জায়গার সঙ্গে আমাদের এখানে আস্তে আস্তে বোঝা শুরু হবে। রূপ বিভাগ, দিবেন বাবু, এগুলো আবার সুন্দর করে আপনি আলাদা করে সাজায় ফেলতে পারবেন, পরে আমাদের যেভাবে লেখা থাকবে ওগুলো সুন্দর করে সাজায় ফেলতে পারবেন। পুতুল বাবু, নেটওয়ার্ক ভালো আছে? বাকিটা একটু করে পুতুল বাবু পরে
রূপ বিভাগ মানতে রূপ বিভাগটা বড় মানতে নাকি আগেরটা? রূপ বিভাগ। রূপ বিভাগ এই সকল রূপ অহেতুক স্বপ্রত্যয় শাসক সংস্কৃত লোকীয় অনলম্বন অপ্রতিব্য আধ্যাত্মিক বা বাহ্যিকাদি ভেদে বিভক্ত করতে গেলে বহুধা করা যাইতে পারে। তাহা কি প্রকার? এক, পঞ্চপ্রসাদ রূপ আধ্যাত্মিক, বাকি সব বাহ্যিক। দুই, পঞ্চপ্রসাদ রূপ ও হৃদয় রূপ, এই ছয়টি বাস্তু রূপ, বাকি সব ব্যস্ত রূপ। তিন, পঞ্চপ্রসাদ ও বিজ্ঞপ্তিদয়, এই 7টি দ্বার রূপ, বাকি সব অদ্বার রূপ। 4, পঞ্চপ্রসাদ ভাবদয় এবং দ্বিতীন্দ্রিয়, এই 8টি ইন্দ্রিয় রূপ, অবশিষ্টগুলি অইন্দ্রিয় রূপ। 5, পঞ্চপ্রসাদ ও সপ্ত বিষয়, এই 12টি স্থূল রূপ, সন্তিক রূপ, সাম্প্রতিক রূপ, বাকি সূক্ষ্ম রূপ, দুরূপ, অপ্রতিজ্ঞ রূপ। 6, কর্মজ রূপ, গৃহীত উপদীর্ণ রূপ, অবশিষ্টগুলি অগৃহীত অনুৎপদী রূপ। 7, বর্ণায়তন দৃশ্যমান রূপ, বাকি সব অদৃশ্যমান রূপ। 8, চক্ষু সূত্র অসম্পৃক্ত রূপ, প্রাণ জিহ্বা কায় সম্পৃক্ত রূপ, এবং এই 5টি গোচর গ্রাহী রূপ, বাকিগুলি গোচর অগ্রাহী রূপ। 9, বর্ণ গন্ধ রস ওজ এবং 4 মহাভূত রূপ, এই 8টি অবিনিবেজ্য রূপ, অবশিষ্ট সব বিনিবেজ্য রূপ। পারবো না, লাগবে না। রূপ বিভাগ এই সকল রূপ অহেতুক, স্বপ্রত্যয়, শাসব, সংস্কৃত, লোকীয়, কামবাচক, অনালম্বন, অপ্রহাতব্য, আধ্যাত্মিক বা বাহ্যিকাদিক ভেদে বিভক্ত করিতে গেলে বহুধা করা যাইতে পারে। এগুলো কি বন্ধা আলোচনা করতে হবে? অহেতুক, স্বপ্রত্যয়, এই সকল রূপ মানে এতক্ষণ পর্যন্ত আমাদেরকে যে রূপের কথাগুলো বলা হয়েছে কোনোটাকে বাদ দিয়ে বলা হয়নি, সব রূপের কথা বলা হয়েছে, বুঝছেন? সকল রূপের পক্ষে এই সব কথাগুলো প্রযোজ্য। অহেতুক রূপের মধ্যে কোনো হেতু নাই, আছে? না। হেতু কাকে বলে? হ্যাঁ, এই 6টা হচ্ছে হেতু। এই 6 বিষয় রূপের মধ্যে আছে কি, বা জড়শক্তির মধ্যে আছে কি? না, নাই। তারপর হচ্ছে স্বপ্রত্যয়। স্বপ্রত্যয় মানে কি? আমরা তো আমরা প্রত্যয় বলতে সাহায্যকারী, স্বপ্রত্যয় মানে এখানে রূপকে সাহায্য করে কিনা সেটা বলতে হবে। স্বপ্রত্যয় সব মানে স্বপ্রত্যয়
আসছে যে ওই প্রত্যয় কথা থেকে 24 প্রকার পাঠান প্রত্যয়, হ্যাঁ ওখান থেকে এই প্রত্যয় শব্দটা আসছে। মানে এই রূপ প্রত্যয় হইতে পারে, সাহায্যকারী হইতে পারে। হতে পারে। কিসের সাহায্যকারী? ওই নামরূপের সাহায্যকারী, নামরূপের উৎপাদনে সাহায্যকারী। বা চিত্ত উৎপাদনে সাহায্যকারী হতে সাহায্য করে। পারে। এই জন্য সপ্রত্যয় বা এটা শ্বাস- নামরূপের যে কোনো কিছু গঠন প্রক্রিয়াতে ও সহযোগী হইতে পারে, পারে। এই জন্য সপ্রত্যয়। তারপরে শাসব, শাসব। হ্যাঁ, শা- শাসব মানে শাসব। আসক্তি। আসব আসব আচ্ছা হ্যাঁ, অর্থাৎ আচ্ছা। এটাকে দিয়ে আসক্তি উৎপন্ন করা যায়। এই প্রত্যেকটা যায়। যেগুলো রূপ দেখেছি এগুলো দিয়ে আমরা কি তৃষ্ণা বা আসক্তি উৎপন্ন করার বিষয়, তৃষ্ণাতে আসক্ত। এই হ্যাঁ জন্য বন্ধু। বলা হয় শাসব। তারপর হচ্ছে সংস্কৃত। সংস্কৃত। সংস্কৃত মানে কি? যারা জানবেন বলতে পারবেন উত্তরগুলো। সংস্কৃত হচ্ছে যে, বলেন অমিতা বড়ুয়া, শিল্পী বড়ুয়া আমার বলেন। তো আপনি বলেন। সংস্কৃত মানে সংস্কার গুলো না মানতে নাকি? হ্যাঁ, সংস্কৃত যেটা হ্যাঁ, সংস্কৃতি মানে অভ্যাস বলা যায়, অভ্যাস। অভ্যাস। সংস্কৃত বলতে হচ্ছে যে সংযুক্ত, সংযুক্ত। এই রূপটা সংযুক্ত কিছু বিষয়ের সমন্বয়, মানে মৌলিক বিষয় না। রূপ কোনো মৌলিক বিষয় না, রূপ যৌগিক বিষয়। যৌগিক মানে সংযুক্ত, মানে আরেকটা বিষয় সমন্বয় আছে। এই বিষয়টাকে বলা হয় সংস্কৃত, বুঝছেন? সংস্কৃত। তারপর হচ্ছে লোকীয়। লোকীয় মানে হচ্ছে যে আমরা লোকোত্তর বলি কাকে? শ্রোতাপত্তি মার্গ থেকে অরহৎ ফল পর্যন্ত আমরা বলি লোকোত্তর। এছাড়া যাবতীয় যত কিছু আছে জগতে সবকিছু লোকীয়। সুতরাং এটাও জগতের মধ্যেই এই রূপগুলো, সুতরাং এগুলো লোকীয়। তাইলে রূপ হচ্ছে লোকীয়। তারপরে কামগোচর। হ্যাঁ, কামগোচর। কামগোচর তো আমরা জানি এটা। তারপর হচ্ছে যে অনালম্বন। অনালম্বন বলতে মানে কি বলেন? হ্যাঁ, কামবচর হচ্ছে যে আমরা যেটা মানে ওই এই মানে রূপ শব্দ গন্ধ দ্বারা যেগুলো আমরা মানে ইয়া করি, স্পষ্ট করে মানে ইয়া করি, সেটা বলতে। কামবচর সেটা ঠিক আছে, কিন্তু রূপবচরীয় তো রূপ আছে। ওই যে লোভ দেশ মোহ বলছে না, তাহলে এটা তো কামবচরের মধ্যে পড়বে না, ওটা সিস্টেম আলাদা, এটা সিস্টেম আলাদা। শুধু একটাই বললো রূপবচর। দিবেন বাবু এটা একটু লিখে রাখেন আলাদা করে, হ্যাঁ, এই জায়গাটা পেজ নাম্বার দিয়ে এটা দিয়ে লিখে রাখেন। পরে সমাধান না হলে জিজ্ঞেস করতে হবে কাউকে, কোনো গুরুবান থেকে। তারপর হচ্ছে যে অনালম্বন। এই রূপ নর্মালি ব্যক্তিগতভাবে কোনো আলম্বন না। চিত্তই এটাকে গ্রহণ করলে বা আমাদের পঞ্চপ্রসাদ দ্বারা যখন এগুলোর সঙ্গে সম্পর্ক হয় তখন এটা আলম্বন হয়। যে নর্মালি এটা অনালম্বন। এই প্রত্যেকটা রূপই অনালম্বন। তারপরে অপ্রহাতব্য। অপ্রহাতব্য মানে বুঝছেন? না, এটা তো
সেদিনে কেন? অপ্রহতব্য মানে এটাকে কোনো রকমে ইয়া করা যায় না, প্রহান করা যাবে না, ধ্বংস করা যাবে না। এটা এটার মতো থাকবে, এটার সঙ্গে আমাদের কোনো কি নাই, হাত নাই। বুঝছেন এখন? জানতে হ্যাঁ বলেন। আমি একটু করে চ্যাটজিপিটিতে এটা দেখছিলাম, অপ্রহাতব্য অর্থ কি বলে। হ্যাঁ এখানে বলতেছে এটা মানে রূপকে আঘাত করা যায় না, এরকম বোঝাচ্ছে। হুম আঘাত করা যায় না বা প্রহার করা যায় না। হ্যাঁ ওটা তাইলে বাড়ানোর মধ্যে একটু গন্ডগোল লিখছেন। এটার অর্থ আপনি এভাবে লিখে রাখেন, অপ্রহাতব্য মানে হচ্ছে যে এটাকে ইয়া করা যাবে না, এই কি বলছিলাম যে এখন, অর্থাৎ প্রহীন করা, প্রহীন শেষ করে দেওয়া। আপনার পক্ষে এই রূপকে, আমরা কোন রূপকে এ পর্যন্ত শেষ করতে পেরেছি? নির্বাণ লাভের মাধ্যমে আমাদের চিত্তকে এই রূপ থেকে আলাদা করেছি, কিন্তু রূপের কোনো কিছু আমরা করতে পেরেছি? বুঝছেন এখন না, কথাটা? রূপ রূপের জায়গায় আছে, রূপ রূপের মতোই আছে। এটা প্রহান করার, এটা নিঃশেষ করার, সমূলে বিনাশ করে দেবার ওরকম কোনো বিষয় এটা না। এটাকে অপ্রহাতব্য। তারপরে আপনার যদি সন্দেহ লাগে এটাও লিখে রাখেন ওই কামগোচরের সঙ্গে, ঠিক আছে? আর আপনি চ্যাটজিপিটিতে এটা বানান যথাযথ লিখছেন কিনা দেখেন তো। অভিধর্ম মতে অপ্রহাতব্য রূপ বিভাগের, ওইভাবে পুরো জিনিসটা দেন। তারপরে হচ্ছে যে আধ্যাত্মিক বাহ্যিক, এটা তো বুঝছেন, রূপ আধ্যাত্মিকও হতে পারে বাহ্যিকও হতে পারে না? আধ্যাত্মিক মানে হ্যাঁ, আমার মধ্যে আছে, বাহ্যিক মানে অন্য সবকিছুর মধ্যেও আছে। ভেদে বিভক্ত করিতে গেলে বহুধা করা যাইতে পারে। এভাবে যদি বিভক্ত করা যায় আরো বহুত রকমের হইতে পারবে। এটা নির্দিষ্ট সংখ্যা দেয়া নাই, সংখ্যা দেওয়া হয় না, আরো অনেকভাবেই এভাবে বিভক্ত করা যাইতে পারে। আমরা কিছু কিছু বিভঙ্গের মধ্যে পড়লে আমরা এটা আরো বহুদা যে করা যায়, বিভক্ত যে করা যায়, এটা আমরা সেখানে দেখব পরে। দিবেন বাবু ফাইলে আরো নতুন করে সুন্দর করে বলিয়ে। জানতে পাইছি অপ্রহাতব্যের বিষয়। হ্যাঁ বলে। এখানে অভিধর্ম মতে অপ্রহাতব্য রূপ হলো বস্তু অচর, মানে ইন্দ্রিয় দ্বারা স্পর্শযোগ্য নয়, আবার তার রূপ ধর্মের অন্তর্ভুক্ত। অপ্রহাতব্য রূপের উদাহরণ যেমন আকাশ থাকে, চেতনা নিমিত্ত সংখ্যা নিমিত্ত আকাশ। এগুলোকে অপ্রহাতব্য বলা হয় কারণ এগুলোকে আমরা ইন্দ্রিয় দ্বারা স্পর্শ করতে পারি না বা আঘাত করতে পারি না। সংক্ষেপে অপ্রহাতব্য রূপ মানে এমন রূপ ধর্ম যা ইন্দ্রিয়, বিশেষ করে স্পর্শেন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না বা যা আঘাতযোগ্য নয়। এটি রূপের এক বিশেষ শ্রেণী যা জড়ানো কিন্তু রূপ ধর্মের অন্তর্ভুক্ত। হ্যাঁ মিউট করেন। তাহলে দেখেন আপনার আগের কথা এবং পরের কথা ও বেশ কম করে না, সেমই বলছে, কিন্তু সেম বললে আমাদের প্রত্যেকটা রূপের কথা অনুসারে মিলাইতে গেলে এটা কি আসতেছে, মিলতেছে? এটা কিন্তু প্রত্যেকটা রূপের কথা অনুসারে এটা বলা হচ্ছে না। তাহলে আমরা জানি যে রূপ ওরকম ইয়া করা যায় না, চিত্ত দ্বারা সংস্পর্শন করা যায় না, আঘাত করা যায় না, এরকম তো না। ঠিক আছে, বুঝছেন এখন কথাটা? আঘাত তো করা যায় বা প্রহাত তো করা যায় না, তাহলে সেই অর্থ এই অর্থ এটা মিলবে না।
মিলবে? মিলবে না। এটা হচ্ছে যে আমি যেটা বলছি সেটা সেভাবেও লিখে রাখেন, তার পরবর্তীতে আমরা আবার নতুন কোনো সমাধান যদি পাই আমরা পরে আবার আলোচনা করব। হ্যাঁ, ভান্তে, আপনি বলছেন যে অপ্রহাতব্য মানে হচ্ছে যেটা নির্বাণ লাভের পরেও যেটা ধ্বংস হয় না, মানে সেটাই ওটার সঙ্গে অপ্রহাতব্য। এটাকে ইয়া করা যায় না, প্রহীন করা যায় না, প্রহীন করা যায় না। যেমন আমরা আমাদের চিত্তকে নির্বাণ লাভের মাধ্যমে কি করে দিচ্ছি? প্রহীন করে দিচ্ছি। আর এই রূপের মতো করে এইভাবে না সেভাবে, সেভাবে না ওইভাবে, কোথাও না কোথাও এটার অস্তিত্ব বিরাজমান এভাবে রয়ে গেছে। রূপ পাল্টাচ্ছে, প্রতি ক্ষণে ক্ষণে এটা পরিবর্তিত হচ্ছে। আবার আরেক দৃষ্টিকোণ মতে এটা কিছু নাই হিসাবেও আমরা দেখতে পাবো। যখন নির্বাণ আলোচনা করতে যাব সেখানে আমরা ওইভাবেও আমরা দেখব। কিন্তু এই রূপকে প্রহান করার মতো, রূপকে প্রহান করে দেওয়ার মতো ওরকম কোনো ক্ষমতা কি আমাদের আছে? রূপের মতোই এটা থাকবে। আমাদের চিত্ত তাহলে এটা থেকে মুক্ত হয় যে এটা এই ব্যাপারটা কি? চিত্ত এটা থেকে এটার সম্পূর্ণ ব্যাপার ছেড়ে ফেলছে। এটাকে চিত্ত আর মাথায় রাখতেছে না। চিত্ত এটাকে নিয়ে আর চিন্তা করতেছে না। চিত্ত এটাকে নিয়ে আর মাখামাখি আর করতেছে না। এটা হচ্ছে যে অপ্রহাতব্য। ওটা ওটার জায়গায় থেকে যাবে। চিত্ত রূপের মতো করে থেকে যাবে। যেমন এত মানুষগণ, অরহৎগণ নির্বাপিত হয়ে গেছেন, ওরা এখান থেকে কোনো রূপ প্রহীন করে গেছেন, প্রহান করে গেছেন? বুঝছেন? এখন ওনার সেই দেহ, উনি নিজের দেহটাও তো এখানে রেখে চলে গেছেন। গেছে নাকি যাই নাই? এটাকে প্রহান করতে পেরেছেন? প্রহান বলতে আমি বুঝাতে চাচ্ছি এখানে শেষ করা, শেষ করে ফেলা, সমূলে বিনাশ করে দেওয়া, আর কোনো কিছু না থাকা, কোনো কিছু নাই করে দিতে পারি আমরা রূপকে? ভান্তে, ও রূপ ভাবনা করলে সেটা ইয়ে হয় না, প্রহীন হচ্ছে না হ্যাঁ, রূপ? আমি যেখানে যেখানে চিন্তা করতেছি আপনিও সেখানে চিন্তা করে ফেলতেছেন সঙ্গে সঙ্গে। হ্যাঁ, অরূপ ভাবনা করলে এটা অপ্রহাতব্য বলা হচ্ছে, কিন্তু আবার অরূপ ভাবনার মাধ্যমে কি করা যায়? এটাকে প্রহান করা যাচ্ছে। তো যাইলেও এখন যেটা প্রশ্ন করছেন সেই প্রশ্নের আলোকে করে সুন্দর করে লিখে রাখতে হবে এটা অপ্রহাতব্যটা। আর এখানে যেরকম আধ্যাত্মিক এবং বাহ্যিক লেখা হয়েছে ঠিক সেভাবে প্রহাতব্য অপ্রহাতব্য দুইটাই লেখলে ওই বিষয়টা তাহলে ক্লিয়ার হইতো। তাহলে কিছু রূপ আছে যে এরকম প্রহাতব্য, কিছু রূপ আছে অপ্রহাতব্য, আঘাত, সংঘর্ষণ, যেটা এখন আপনার চ্যাটজিপিটির মধ্যে যেটা লিখছে ওটা হলে দুটোটা আসলে প্রহাতব্য অপ্রহাতব্য দুইটাই আসলে তখন জিনিসটা হইতো আর কি। কিন্তু এখানে সকল রূপের বেলায় বলা হচ্ছে। আর অরূপ ধ্যান করলে তখন তো রূপের ছাপটা চলে আসতেছে। তখন সিস্টেমটা আলাদা, যদিও বা এটা অরূপ হইলে তো রূপের আকার ধারণ করে ফেললো, তখন রূপটা কই যায়? বাবা আধ্যাত্মিক কি বলছেন? আধ্যাত্মিক আধ্যাত্মিক এবং বাহ্যিক। আধ্যাত্মিক মানে হচ্ছে যে আমার ব্যক্তিগত শরীরে যে রূপ আছে ওটা, এগুলো এগুলো ওগুলো সব আধ্যাত্মিক রূপ, আভ্যন্তরীণ রূপ। এটা আমার আভ্যন্তরীণ শক্তি, আধ্যাত্মিক শক্তি। আমি হাত মুট করতেছি, হাত খুলতেছি, হাত চালনা করতেছি, এগুলো আমার আধ্যাত্মিক শক্তি। আর আমরা আধ্যাত্মিক শক্তি বলতে মূলত অনেক সময় আরো অন্য কিছুকেও বুঝি, মানে যেগুলো হৃদয়াদি,
এটাও আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক শক্তির একটু হাই লেভেল আর কি, আধ্যাত্মিক এবং লোকীয় শক্তি। লোকীয় যেটা মানুষরা সাধারণ মাধ্যমে উৎপন্ন করে, আবার কিছু কিছু সময়ে মানুষের কাছে স্বাভাবিকভাবে এটা থাকে, মানে পৃথিবীর আয়ুষ্কাল অনুসারে বা মানুষের কোন সময় জন্ম হয়েছে ওটাকে অনুসরণ করে, অনুপাত করে মানুষের মধ্যে মাঝে মধ্যে এটা জন্মগতভাবেও এই রীতিগুলো থাকে, জন্মগতভাবে প্রত্যেকের কাছে এগুলো থাকবে। আর যেমন দেবতাদের কাছে জন্মগতভাবে এই রীতিগুলো আছে, যেমন ব্রহ্মাদের কাছে এই রীতিগুলো আছে, ঠিক এক সময় মানুষের কাছেও এটা থাকে জন্মগতভাবে। এটা বুঝেন জন্মগতভাবে? যেমন উদাহরণস্বরূপ জন্মগতভাবে গরুর ডিয়া জন্ম হওয়ার মাত্র হাঁটে যে, এটা তার জন্মগতভাবে শক্তি আর কি। এটার জন্য তাকে কোনো কিছু ট্রেনিং এটা সেটা কিছু করাইতে হয় না, এ অটোমেটিক ভাবে প্রাকৃতিক ভাবে ও দাঁড়াতে শিখে যায়, উঠতে শিখে যায়, হাঁটতে দৌড়াতে শিখে যায়। প্রহাতব্য আধ্যাত্মিক বাহ্যিক ভেদে বিভক্ত করিতে গেলে বহুধা করা যাইতে পারে। আচ্ছা, এর পরেরটা দেখি একটু আমরা, আজকে আমরা টাইম শেষ হয়ে গেছে। বহুধা করা যাইতে পারে বলিয়া এখানে আবার প্রভেদ করা হয়েছে। পঞ্চপ্রসাদ রূপ আধ্যাত্মিক, বাকি সব বাহ্যিক। ওই যে নিচে একদম লাস্টে যে আছে আধ্যাত্মিক আবার বাহ্যিক, ওইটা এখানে এক নম্বরের মধ্যে চলে আসছে, বুঝছেন? পঞ্চপ্রসাদ রূপ হচ্ছে যে আধ্যাত্মিক, বাকি সব বাহ্যিক। পঞ্চপ্রসাদ রূপ কোনগুলো? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এগুলো কায়। হ্যাঁ, এই পাঁচটা হচ্ছে যে আধ্যাত্মিক, আর বাকি যত আছে আর সবগুলো বাহ্যিক, মানে বাহিরেও আছে, আবার ওই ওই বিষয়ের সমষ্টি ভিতরে যে নাই এমন না, বুঝছেন? এই আধ্যাত্মিক রূপ শুধু এই পঞ্চপ্রসাদ, এটা আমার আধ্যাত্মিকতার মানে নিজের স্বদেহের মধ্যেই এটা পাওয়া যায়, এজন্য এটাকে বলা হয় আধ্যাত্মিক। আরগুলো বাইরেও পাবেন আপনি, আর যতগুলো আছে এগুলো বাইরেও পাবেন। ওই 28 প্রকার রূপের মধ্যে। হ্যাঁ, পান্তা। যাই হোক, এটাকে এভাবে বিভক্ত করা হয়েছে যে পঞ্চপ্রসাদ হচ্ছে যে আধ্যাত্মিক, আর 28 থেকে 5 বাদ দিলে আর কত থাকে? 23। আর বাকি 23টা হচ্ছে যে বাহ্যিক রূপ, উপাসক নব। এটা একটু সাজাইতে হবে আপনাকে এই চারটা, মানে পঞ্চপ্রসাদ রূপের 5টা গুলো আলাদা করবেন আর বাকি 23টাকে আলাদা করবেন, বুঝছেন? একবার লিখলে ওখান থেকে আপনি কপি করে করে আলাদা করতে পারবেন। হ্যাঁ, 28 প্রকার রূপ তো আপনার কাছে লেখা থাকবে সবগুলো, ওখান থেকে টিক চিহ্ন দিলে আপনার এটা এক সাইড হয়ে যাবে, ওটা টিক চিহ্ন দিলে আবার এটা এক সাইড হয়ে যাবে, বুঝছেন? তাহলে প্রসাদ রূপ আলাদা আর বাকি 23টা হচ্ছে যে বাহ্যিক, একটা চার্ট হয়ে যাবে আপনার। তারপর 2 নম্বরে দেখেন পঞ্চপ্রসাদ রূপ ও হৃদয় রূপ, এই 6টা হচ্ছে যে বাস্তু রূপ, আর বাকি সবগুলো অবাস্তু রূপ। এই 6টাকে বাদ দিয়ে বাকি সবগুলো 28-এর মধ্যে যা আছে বাকি সবগুলো হচ্ছে যে অবাস্তু রূপ। বাস্তু মানে কি? আশ্রয়। চক্ষুর আবাসস্থল, চক্ষু বিজ্ঞানের উৎপত্তি স্থল, আবাসস্থল। হ্যাঁ, এখানে হৃদয় রূপটা তো বাস্তবের মধ্যে দিয়েছে, হৃদয় রূপ এটা কি আধ্যাত্মিক হতে পারে না? হ্যাঁ, হৃদয় রূপ যেটা আছে সেটা আধ্যাত্মিক হতে পারে, এটা শরীরের মধ্যে বা অন্তরে। আমি অবশ্য বলবে করে ফেলছি। আধ্যাত্মিক বলতে এগুলো অনেক কিছু
জাস্ট এটা প্রজ্ঞপ্তি মাত্র। এটা আধ্যাত্মিক রূপ বলতে আপনারা বুঝতে হবে যে এই পঞ্চপ্রসাদকেই শুধু আধ্যাত্মিক বলা হয়। এই হৃদয় রূপ বা হৃদয় বাস্তু এটাকে বাহ্যিক রূপ বলা হয়। এটা আমরা আর এর থেকে বাড়তি কোনো সমাধান আমরা আগেও পাইনি। হ্যাঁ, আমি ওটা মিস্টেক করে ফেলছি যে আধ্যাত্মিক মানে অঙ্গীভূত ব্যাপার, এমন না, এটা বিজ্ঞপ্তি মাত্র। ভান্তে এমনি তো এটা আধ্যাত্মিক বলতে আভ্যন্তরীণ বোঝায়। আধ্যাত্মিক আমি যেরকম বলতে বলছিলাম মানে আভ্যন্তরীণ বোঝায়, কিন্তু ওই আভ্যন্তরীণ সিস্টেমটা এখানে মিলে না। তারপরে একটু করে আপনি চ্যাটজিপিটিতে দেখে নেন অভিধর্ম মতে আধ্যাত্মিক রূপ কাকে বলে। তারপরে এর পরবর্তীতে যদি সেম দেখায় তখন আপনি আবার রিপিট জিজ্ঞেস করতে পারবেন যে যেমন হৃদয় বাস্তু, এটা তো আমাদের শরীরের অভ্যন্তরীণ, কিন্তু এটাকে আধ্যাত্মিক বলা হয় নাই কেন? ও একটা উত্তর দিতে পারে। তারপরে হচ্ছে যে 5 নাম্বার 3 নাম্বার পঞ্চপ্রসাদ ও বিজ্ঞপ্তি দ্বয়, কায় বিজ্ঞপ্তি আর বাক বিজ্ঞপ্তি আছে না, ওই বিজ্ঞপ্তি দ্বয়, এই 7টাকে বলা হয় দ্বার রূপ, দ্বার রূপ, বাকি সব অদার রূপ। তো এখানে আপনার কথা অনুসারে হৃদয় বাস্তু এটাও তো তার, হ্যাঁ, এখানে কিন্তু ওটাকে করা হয় নাই, কাউন্ট করা হয় নাই। এখানে তার রূপ বলা হয়েছে শুধুমাত্র বিজ্ঞপ্তি দ্বয়কে, পঞ্চপ্রসাদ আর বিজ্ঞপ্তি। এগুলো বিশেষ আলোচনা নিচে থাকবে, একটু খেয়াল করলে আমরা হয়তো বুঝবো নিচে পরে। হ্যাঁ, আমি তো বলবো এই 3 নাম্বারটাও করে লিখে রাখেন। এখানে একটু করে বলছে কেন হৃদয় রূপকে আধ্যাত্মিক বলা হয় না। আধ্যাত্মিক শব্দটি শুধু ইন্দ্রিয় সংক্রান্ত রূপের জন্য সংরক্ষিত। হৃদয় রূপ ইন্দ্রিয় রূপ নয়, হ্যাঁ ঠিক আছে, তাহলে তো সুন্দর করে লিখছে। মানে আধ্যাত্মিক মানে হচ্ছে যে আমাদের বডি সংক্রান্ত বিষয় না। পড়েন, পুরোটা সুন্দর করে পড়েন। কেন হৃদয় রূপকে আধ্যাত্মিক বলা হয় না? আধ্যাত্মিক রূপ শব্দটি অভিধর্মে শুধু ইন্দ্রিয় সংক্রান্ত রূপের জন্য সংরক্ষিত। হৃদয় রূপ ইন্দ্রিয় রূপ নয়, বরং চিত্ত ও চেতনাধারার ভিত্তি, তাই সে এই শ্রেণীতে পড়ে না। ঠিক আছে, উত্তর মিলে গেছে, বুঝছেন? এটার কোনো মানে নাই, এমনিই এটা আধ্যাত্মিক হয়েছে বলে এরকম হতে হবে এরকম কোনো কথা নেই, ওটা একটা নাম মাত্র। ওই 5টাকে একটা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে মাত্র, এটার জন্য আর বিশেষ কোনো কথা নাই। এটা এই কারণেই এটা দেওয়া হয়েছে, ওরকম কোনো মিনিংস নাই এটা, বুঝছেন? এখন মানে আধ্যাত্মিক আমাদের অনেক রূপ আমরা পাবো, ওগুলোকে আধ্যাত্মিক নাম দেওয়া হয় নাই। আধ্যাত্মিক নাম দেওয়া হয়েছে শুধু ওই পঞ্চ ইন্দ্রিয় গুলোকে, পঞ্চ ইন্দ্রিয় বিষয়ভূত ব্যাপারগুলোকে, বুঝছেন? এখন এটা জাস্ট একটা নামকরণ করা হয়েছে। নাম মানেই ওখানে কামও থাকবে এমন না, নামের সঙ্গে কাম মিল থাকবে এমন না। ওই চ্যাটজিপিটির এই কথাটা বুঝছেন? বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এখানে ঠিক বলা ইন্দ্রিয় নয় বলা হচ্ছে, মানে হৃদয় রূপ এটা ইন্দ্রিয় রূপ নয়।
তো অর্থাৎ হৃদয় মানে পঞ্চ ইন্দ্রিয়, অর্থাৎ যেটা আমাদের উপর ইন্দ্রিয়িত করে, হুম তো হৃদয় রূপ রূপ কি একটা মানে কি ইন্দ্রিয়িত করে না? 20 প্রকার ইন্দ্রিয় রূপ আছে না, ওখানের মধ্যে আছে কিনা দেখেন। আচ্ছা, এটা আমরা এখনো পাই নাই, এখানে পাবো, আস্তে আস্তে পাবো। আচ্ছা, এগুলোর এমনি বিশেষ আলোচনা কিন্তু আছে, আছে না? রূপের বিশেষ আলোচনা নিচের দিকে থাকতে পারে মনে হয়। এই তো রূপ সমুত্থান, বাবা কিভাবে এখানে রূপ ওই সমুত্থান হয় বাবা এটা এখানে আছে। ওই দ্বাদশ ইন্দ্রিয়ের মধ্যে আমরা যেটা আগে পড়ছিলাম, রূপকলাপ আছে, এই তারপরে আহার সমুত্থান আছে, রূপোৎপত্তির ক্রম এটা আছে। ওগুলো করতে করতে আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে রূপগুলোকে। হ্যাঁ, এমনি ডাইরেক্ট ওই আলোচনা, বিশেষ আলোচনা বলতে এখানে কিভাবে রূপ উৎপত্তি হয় এগুলো দেওয়া হয়েছে আর কি। ওখানে পড়তে পড়তে আমাদের কিছুটা আইডিয়া হতে পারে। রূপ সমুত্থান থেকে আচ্ছা, যাই হোক, এটা আমরা খুব মনোযোগে পড়লে কিছুটা সমাধান আসতে পারে। এখন আপাতত আপনার যেটা আধ্যাত্মিক রূপের মধ্যে হৃদয় বাস্তু ফেলে নাই কেন, বা উপরের যেটা ইয়া ছিল, ওগুলোর সমাধান একটাতেই হয়ে গেছে, বুঝছেন না? হয় নাই, এগুলো নাম মাত্র, নাম মানে কাজও এরকম হতে হবে এরকম নাই, এগুলোকে এভাবেই নামকরণ করা হয়েছে। চ্যাটজিপিটি এটার সোজা উত্তর দিয়েছে। তো আচ্ছা, ওখান থেকে আমি আমি এটা আপনার কথাটা বুঝছি, কিন্তু আমি আর একটু চিন্তা ভাবনা করে দেখি, কালকে দরকার হয় আবার হ্যাঁ জিজ্ঞেস হ্যাঁ, করবো এটা যে আবার কথা। ইয়া করেন না, আর আরেকটু চ্যাটজিপিটির সঙ্গে আপনি ডাইরেক্ট লাইভে কথা বলবেন, ঠিক আছে বন্ধু। লাইভ করে কথা বলবেন, তাহলে ও আরো সুন্দর করে কিছুটা সমাধান দিতে পারে। তাহলে আজকে আমরা এই 3 নাম্বার পর্যন্ত শেষ করি না? সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অগ্রণীয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবর্তীকে দান করছি, ব্রহ্মাদিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাবন ব্যক্তি সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদোষী কল্যাণ মূর্তির সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকে আমাদের ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ও কাশা বন্দামি ভান্তে দানতেন